আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সৌশিরফি ইউটিউব চ্যানেলে। ওয়েল, বিভিন্ন সংবাদ মাধ্যম কিন্তু বলে দিয়েছে আনচেলত্তি নেক্সট ব্রাজিলের কোচ হতে যাচ্ছে। তবে অফিসিয়াল হওয়ার আগ পর্যন্ত কিন্তু এটা কিন্তু কনফার্ম করা যায় না যে আসলে কে কোচ হতে যাচ্ছে। এখন পর্যন্ত কিন্তু রিয়াল মাদ্রিদের কোচ আনচেলত্তি রয়ে গেছে। আপনারা এই জিনিসটা দেখেন, আনচেলত্তি কত কিছু জিতেছে রিয়াল মাদ্রিদকে নিয়ে। লা লিগা জিতেছে, চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। শুধু তাই না, অনেকগুলা দল নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে জিতেছে। এসি মিলান তো আছেই, বায়ার্ন মিউনিখ নিয়েও জিতেছে। শুধু তাই না, বিভিন্ন দেশের লিগ টাইটেলও কিন্তু তিনি জিতেছে। একটা এক্সাম্পল, পিএসজি নিয়ে তিনি কিন্তু লিগ টাইটেল জিতেছে এবং পিএসজি নিয়ে কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি। আনফরচুনেটলি এত হাই প্রোফাইল একটা কোচ ব্রাজিল ন্যাশনাল টিমে যাচ্ছে, এই জিনিসটা নিয়ে আসলে সবাই খুশি। কিন্তু আমি খুশি হতে পারছি না। নট অনলি দ্যাট যে আনচেলত্তি ইতালিয়ান কোচ, ইতালি বাদ দিয়ে ব্রাজিলে যাচ্ছে, কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে ব্রাজিল টিমটা কিন্তু ডাউনগ্রেড হতে যাচ্ছে। এটা নিয়ে আজকে আসলে ছোট্টখাটো একটা এক্সপ্লেনেশন ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। এক নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে কোচিং। আনচেলত্তি কিন্তু এখন পর্যন্ত ক্লাব ফুটবলে কোচিং করে গিয়েছে এবং ডে টু ডে বেসিসে ট্রেনিং এর উপরে ডিপেন্ড করে তার ট্যাকটিক্স গুলো সাজানো হয়েছে। সেই হিসেবে যখন জাতীয় দলের কোচ হিসেবে যাবে, যেই দলেরই হোক, সে ইতালি হোক অথবা ব্রাজিল হোক অথবা কানাডা ন্যাশনাল টিম হোক, যেটারই হোক তাকে, যখন জাতীয় দলের কোচ হিসেবে যাবে তিনি হচ্ছে বিভিন্ন ক্লাবের ভালো খেলোয়াড়দেরকে নিয়ে এসে ১-২ দিনের ট্রেনিং এর মাধ্যমে তার ট্যাকটিক্সটাকে সাজাবে। তো ওই সময় অনেক সময় দেখা যায় এই জিনিসটা তার ট্রেনিং এ যা মেন্টালিটি অথবা ট্রেনিং এ যে ট্যাকটিক্সটা সাজায়, অনেক সময় দেখা যায় যে খেলার মাঠে সেটা রূপান্তরিত নাও করতে পারে। যেই কারণে কিন্তু ক্লাব ফুটবল পর্যায়ে বড় মাপের কোচগুলা কিন্তু জাতীয় দলের হয়ে খুবই ফ্লপ যায়। এটা আমরা খুব কমন ভাবে দেখেছি। আমরা রিসেন্ট এক্সাম্পল হিসেবে হান্সি ফ্লিককে আনতে পারি। বায়ার্ন মিউনিখকে নিয়ে সে কাঁপিয়েছে। কাঁপানোর পরে জার্মান ন্যাশনাল টিমে গিয়ে সে জার্মান ন্যাশনাল টিমকে ওয়ার্ল্ড কাপে নিয়ে গিয়ে গ্রুপ পর্যায়ে কিন্তু বাদ পড়ে গিয়েছে। হ্যাঁ, জাপানে সেই গোলটা কন্ট্রোভার্সিয়াল হলেও তারা কিন্তু বাদ পড়ে গিয়েছে। সেইখানে স্পেন ছিল, সেখানে কোস্টারিকা ছিল, তারা কিন্তু পয়েন্ট তুলে যেতে পারে নাই। সো সেই হিসাবে বলবো হান্সি ফ্লিক আসলে জাতীয় দলের হয়ে ফ্লপ গিয়েছে। সেখানে আবার বার্সেলোনাতে এসে কিন্তু হান্সি ফ্লিক এবার ট্রেবল জিতার সম্ভাবনা আছে। ৩-৩ গোলে ড্র করেছে ইন্টার মিলানের কাছে নিজের মাঠে। বাট এবারে যদি জিতে যায় তারা কিন্তু ফাইনালিস্ট এবং ফাইনালে গিয়ে কিন্তু কাপ জিতার সম্ভাবনা যথেষ্ট আছে। তবে হ্যাঁ, খেলার মোড় যেকোনো সময় ঘুরে যেতে পারে। তাই কনফিডেন্স সহকারে কোনটাই বলা যাবে না যে এটা হবে, এটা হবে, এটা হবে, এটা হবে। সো আনচেলত্তি ব্রাজিলের কোচ হিসেবে হয়তোবা ভালো করবে। কিন্তু যেহেতু এত বছর ধরে ক্লাব ফুটবলে ভালো করে যাচ্ছিল, ক্লাব ফুটবলে এসে তিনি বিভিন্নভাবে বিভিন্ন ওয়ে শো করছিল। সেই হিসেবে জাতীয় দলে গিয়ে কি আসলে ভালো করবে না কিনা, এটা একটা বড় প্রশ্ন হয়ে থাকবে। আমরা যদি আনচেলত্তির ইতিহাসটা ঘাঁটি, সেই হিসেবে দেখবেন সে নাপোলির কোচ কিন্তু ছিল মাঝখানে এবং এভারটনের কোচ ছিল। নাপোলি এবং এভারটনকে নিয়ে কিন্তু তিনি কিছু জিতে নাই। সো ওইটা বিবেচনা করলে সেই হিসেবে ব্রাজিল নিয়ে যে সে ইজিলি জিতে যাবে ওয়ার্ল্ড কাপ, সেই জিনিসটা কিন্তু আপনি কোনোদিন বলতে পারেন না। এই গেল আমার ১ নম্বর পয়েন্ট, যে কোচিং তার ক্ষেত্রে, এই ক্ষেত্রে জাতীয় দলের কোচিং কিন্তু তার জন্য একটা নতুন এক্সপেরিয়েন্স এবং ব্রাজিল খুব বড় ধরনের একটা এক্সপেরিমেন্ট করতেছে। দ্বিতীয় পয়েন্টে আসি। ২০০২ বিশ্বকাপে, শেষ বিশ্বকাপ যেটা ব্রাজিল জিতেছিল, আপনারা যদি চিন্তা করে দেখেন, টানা ৩ টা বিশ্বকাপ ফাইনালে গেছে। ৯৪ সাল জিতেছে, ৯৮ সালে ফাইনালে গিয়ে ফ্রান্সের কাছে ৩ গোলে হেরেছে এবং ২০০২ যেখানে তারা কোয়ালিফাই করার কথা ছিল না, প্লে অফ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পেনাল্টিতে জিতে এসে আনডিফিটেড ২০০২ ওয়ার্ল্ড কাপটা জিতে। আমি ২০০২ বিশ্বকাপের স্কোয়াড নিয়ে একটু আলোচনা করব। এখনকার বর্তমানে প্রচুর ব্রাজিলিয়ান ট্যালেন্ট আছে। সবাই বলে ব্রাজিলের স্ট্রাইকার নাই, সবাই বলে ব্রাজিলের মিডফিল্ডের মধ্যে কম্বিনেশন নাই, সবাই বলে ব্রাজিলের ডিফেন্সের সমস্যা। কিন্তু আমি ২০০২ বিশ্বকাপের একটু গল্পটা শুরু করছি এই কারণে, সেটা হচ্ছে, আমার পয়েন্ট যেটা সেটা হচ্ছে ইউরোপিয়ান ফুটবলে চলে আসা। বর্তমানে ব্রাজিলের প্লেয়ার গুলা ১৫, ১৬, ১৭, ১৮ বছর বয়সেই দেখা যায় দেশ পাড়ি দিচ্ছে। তো তারা যখন আসলে ম্যাচুরিটি আসা শুরু হয়েছে, মানে দেশকে যখন ভালোবাসা শুরু করবে, ঠিক ওই মুহূর্তে তারা কিন্তু আসলে দেশকে ছেড়ে দিয়ে তারা ফ্যামডোমে চলে যায়। ফ্যামডোম কেন বলছি? রিয়াল মাদ্রিদের প্লেয়ার আমি ফেসবুক অথবা টুইটার অথবা ইনস্টাগ্রামের মধ্যে দিচ্ছি, বিভিন্ন স্ট্যাটাস দিচ্ছি, আমি ভালো খেলি আর খারাপ খেলি, রিয়াল মাদ্রিদের প্লেয়ার, সেই হিসেবে কিন্তু আমার ফলোয়ার বেড়ে গেছে। সো আমি যখন ক্লাবের হয়ে ভালো খেলতেছি, তখনই দেখতেছি যে আমি ফ্যামডনে বেশি চলে আসতেছি। সো আমার ক্লাব ফুটবলে আমি যত দিব ততই আমার লাভ, ততই আমাকে মানুষ চিনবে এবং তার বিনিময়ে আমি অবশ্য টাকাও পাচ্ছি। ফলোয়ার্স তো আছেই, সাথে টাকাটাও পাচ্ছি। এভরিবডি ওয়ান্টস টু বি এ ফেমাস। তো যেই প্লেয়াররা ম্যাচুরিটি পাওয়ার আগেই চলে আসতেছে বড় বড় ক্লাবে, তারা কিন্তু আশা কথা দেশপ্রেমের প্রতি ভালোবাসা থাকবে না, কারণ কি তাদের আইডেন্টিটি ক্রাইসিস ডেভেলপ করে গিয়েছে। তাদের কাছে মনে হচ্ছে যে রিয়েলিটিটা হচ্ছে ক্লাব ফুটবল এবং দেশটা তাদের কাছে হয়ে যায় লাক্সারিয়াস বার্ড।
আগে এখন 2002 বিশ্বকাপে আপনি দেখেন 2002 বিশ্বকাপে আসলে বিশ্ব কাকাকে চিনেছে, কিন্তু কাকা খেলেছে কয়েক মিনিট। সেই কাকাকে এসি মিলান চিনেছে এবং এসি মিলান তাকে নিয়ে এসেছে। তখন ততদিনে তার বয়স কিন্তু অলরেডি 22 বছর হয়ে গিয়েছে। তো ম্যাচুরিটি লেভেলটা সে ক্রস করা শুরু করছে বা মদ ওই অবস্থানই রয়েছে। তখন সে দেশটা ত্যাগ করেছে। কেন ত্যাগ করেছে? কারণ কি তাকে ভালো খেলতে হবে, ভালো ক্লাবে যেতে হবে, ভালো ক্লাবে কিছু প্রুভ করতে হবে, তখন গিয়ে সে ভালো প্লেয়ার হতে পারবে। ফলাফল ব্যালন ডিওর কিন্তু তিনি জিতেছে। এখন এসি মিলানও কিন্তু প্রচুর বেনিফিটেড হয়েছে, কারণ কি কিছুটা ইয়াং প্লেয়ার বাট ম্যাচিউর প্লেয়ার এসে এসি মিলানকে এক লেভেল থেকে নেক্সট লেভেলে নিয়ে গেছে। সো এটা ছিল উইন উইন সিচুয়েশন। আমরা শুধু তাকে বাদ দিই, তখন রোনালদিনহো ছিল। রোনালদিনহো সেই ফ্রি কিক, অনেকেই মনে আছে যে লোক করে ইংল্যান্ডের বিরুদ্ধে ফ্রি কিকটা নেয়। তখন রোনালদিনহো কোথায় খেলতো? পিএসজি। তখন কিন্তু পিএসজি বড় দল ছিল না, তখন ছিল সেলিং ক্লাব, এবং সেই পিএসজি রোনালদিনহোকে বার্সেলোনার কাছে সেল করে, যেখানে সে লেজেন্ড হয়ে যায়। অবশ্যই মেসি গ্রেটেস্ট অফ অল টাইম, কিন্তু মেসির আগে যদি কোনো প্লেয়ারের খেলা দেখে খুবই শান্তি লাগতো সেটা কিন্তু রোনালদিনহো। মেসি নিজেও কিন্তু সেই কথাটা বলেছে। তার একটাই দুঃখ, রোনালদিনোর সাথে সে আরো কিছু বছর খেলতে চেয়েছিল। আনফরচুনেটলি রোনালদিনো ফেমডমে যাওয়ার পরে কিন্তু আস্তে ধীরে নিজেকে হারিয়ে ফেলেছে। যখন এসি মিলানে এসেছে নিজের ক্যারিয়ারটাকে পুরোপুরি শেষ করে দিয়েছে, কারণ কি ইতালিতে যখন আসে সে অলরেডি বার্সেলোনার লেজেন্ড, সে অলরেডি ম্যাজিশিয়ান। সো এখানে এসে নাইট ক্লাব গুলা পেয়ে সে কিন্তু নিজেকে আস্তে ধীরে হারিয়ে ফেলেছে। সেম গোস ফর রোনালদো নাজারিও। তো রোনালদো নাজারিও 2002 বিশ্বকাপের আগেই কিন্তু ব্যালন ডিওর জিতে গেছে দুটি, এবং 2002 বিশ্বকাপে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট গোলগুলো যেটা তার দিয়া অবশ্যই দিয়েছে, অলিভার কানের বিরুদ্ধে দুটি গোল স্কোর করেছে। এবং তার আগেই কিন্তু তাকে 98 বিশ্বকাপে কিন্তু তাকে নিয়ে সবাই কথা তুলছিল যে হি ইজ দ্য নেক্সট বিগ থিং, এবং 2002 বিশ্বকাপেও সে নেক্সট বিগ থিং ছিল। 98 বিশ্বকাপে যখন ছিল সে কিন্তু পিএসভি অর আয়াক্স দুইটার একটা, আমার মনে হয় পিএসভি তে খেলতো, তারপরে ইন্টার মিলানে গিয়েছে, তারপরে বার্সেলোনায় গিয়েছে, তারপর রিয়াল মাদ্রিদে, মানে এরকমই আশেপাশে এরকম কিছু আছে, আমার অ্যাকচুয়ালি মোটামুটি খেয়াল নেই। কিন্তু পয়েন্ট আমি যেটা বুঝাতে চাচ্ছি, আপনি দেখেন রোনালদিনহো যখন বার্সেলোনায় যায় তার বয়স কিন্তু অলরেডি 24 ক্রস করে গিয়েছে। কাকা যখন ইউরোপে আসে তার বয়স 22। তো ম্যাচিউরড অবস্থায় কিন্তু তারা আসলে বড় বড় ক্লাবে গিয়েছে। আপনি যদি কাফুর ইতিহাসটা দেখেন, 2002 বিশ্বকাপের আগে কিন্তু কাফু এএস রোমাতে খেলতো। ইয়েস, এএস রোমা ইজ এ বিগ টিম, বাট কম্পেয়ারিং উইথ এসি মিলান, এএস রোমা ইজ নট আ বিগার দেন এসি মিলান। সো বিগার টিমে গিয়েছে সে যখন ম্যাচিউরড হয়ে গেছে, সে অলরেডি ওয়ার্ল্ড কাপ জিতে গিয়েছে। তখনকার 2002 বিশ্বকাপে ব্রাজিলিয়ান প্লেয়াররা জাতীয় দলে খেলে ভালো পারফর্ম করাতে কিন্তু বড় দলগুলায় যাচ্ছিল। আর এখন স্কাউটিং সিস্টেমের মাধ্যমে 18 বছর 15 বছরের ছেলে পেলে কিন্তু রিয়েল মাদ্রিদে চলে যাচ্ছে। তো সে তার ক্যারিয়ারই শুরু করতেছে রিয়েল মাদ্রিদ, এবং রিয়েল মাদ্রিদে যদি ফ্লপ খেয়ে যায় শেষ, সে বিদায়। যেমন মনে করেন চেলসিতে অনেকগুলো ব্রাজিলিয়ান প্লেয়ার আছে, তারা নিজেকে ধরে রাখতে পারছে না বলে কিন্তু আস্তে ধীরে ফ্লপ। আপনি পিয়াজনের নাম হয়তো শুনে থাকতে পারেন, এখন সে কই বলতে পারবেন না। সান্তোসের কথা শুনে থাকতে পারেন, খুব টাকাতে তাকে কেনা হয়েছে, কোথায় চলে গেছে? ম্যানচেস্টার সিটি এস্তেভিওকে কিনে নিয়েছে। আপনি চিন্তা করেন, ইয়াং প্লেয়ারদেরকে যখন বড় ক্লাব প্রথমেই কিনে নিচ্ছে, তারা গেম টাইম পাচ্ছে না, তারা ফেমডমে গিয়ে তারা নিজেদেরকে হারিয়ে ফেলছে, আইডেন্টি ক্রাইসিসে ভুগতেছে, আস্তে ধীরে তারা হারিয়ে গিয়েছে। এদের মধ্যে থেকে যারা ধরে রেখেছে নিজেদেরকে, যেমন ভিনিসিয়াস জুনিয়রকে আমি ধরে রাখতে পারি। ভিনিসিয়াস জুনিয়র ইয়াং এজে এসে রিয়াল মাদ্রিদে এসে সে সবকিছু দিচ্ছে, এবং আপনারা ফ্যানরা একটা জিনিস খেয়াল করেন, রিয়াল মাদ্রিদে হয়ে সে যা খেলতেছে, ব্রাজিল দলে হয়ে কি সে তা খেলতেছে না? প্রতি 4 বছর পর পর ইভেন্ট হয়, একটা ওয়ার্ল্ড কাপ হয়, তখন তার মাথার মধ্যে আসে আরে এবারে পারলাম না আগামীবার। নো, দিস ইজ চ্যাম্পিয়ন্স লিগ প্রতি বছর হয়, সেটা আমি এবারে পারলাম না আগামী বছর জিতে নিব। বাট 4 বছর পর পর যে হচ্ছে, তুমি এই এখন 24 আছো, আগামী 4 বছর পরে তুমি 28 হয়ে যাবা, এই জিনিস তাদের মাথার মধ্যে নেই। সো ওদের মাথার মধ্যে নাই হুইচ ইজ ইম্পর্টেন্ট হুইচ ইজ নট। এই কারণে ব্রাজিলিয়ান প্লেয়ার গুলা ক্লাব ফুটবলে এসে নিজেদেরকে কিছুটা হারিয়ে ফেলেছে, জাতীয় দলের মূল্যটা হারিয়ে ফেলেছে, যেটা 2002 বিশ্বকাপে ছিল না। আপনি চিন্তা করেন 2002 বিশ্বকাপে কাকার কথা বললাম, ওর কথা বললাম, আপনি এই জিনিসটা দেখেন, গিলবার্তো সিলভা বিফোর দ্যাট আর্সেনালে কিন্তু সে সাইন করা ছিল, কিন্তু আর্সেনালে হয়ে সে আনডিসপিউটেড স্টার্টার ছিল না। ব্রাজিল বিশ্বকাপ যখনই নিয়ে যায়, তার পরের মৌসুম আনডিসপিউটেড স্টার্টার হয়, এবং তার পরের মৌসুমে গিয়ে আনবিটেন চ্যাম্পিয়ন হয়। আপনি দেখেন সিকোয়েন্স গুলো, ইটস নট এ কোইন্সিডেন্স, ইটস এক্সপেরিয়েন্স। তো আমি যখন দেশের হয়ে খেলবো, তারপরে আমাকে বড় ক্লাব নিবে, তখন আমি সবকিছু দিব। যেমন ইতালি জাতীয় দল আপনি দেখেন, এই যে 2020 ইউরোটা যেটা, মানে 2021 সালে যেটা জিতেছে, জেতার পরে আবার গায়েব হয়ে গেছে। যখন চতুর্থ বিশ্বকাপ জিতেছে 2006 সালে, ইতালি কিন্তু গায়েব হয়ে গেছে, এবং স্টিল নাও ইতালি ডেভেলপ করতে পারেনি, বিকজ দে আর দ্য হাইয়েস্ট উইনার ইন ইউরোপিয়ান স্টেজ।
তারা সবকিছু জিতে গেছে, ইউরো জিতেছে, ওয়ার্ল্ড কাপ জিতেছে, তাই তাদের ফুটবলের প্রতি ইন্টারেস্ট নাই, তাদের দেশ কিন্তু আস্তে আস্তে হারিয়ে গেছে। পাশাপাশি ক্রোয়েশিয়া উঠে গিয়েছে, কারণ কি তাদের মধ্যে ইন্টারেস্ট জেগে উঠেছে যে আমাদেরকে কিছু জিততে হবে, কিছু আর্ন করতে হবে, আমাদেরকে সবার কাছে ফেমাস হইতে হবে। এবং এই একটা পয়েন্ট দিলাম এই কারণে যে আইডেন্টিটি ক্রাইসিসটা ব্রাজিলিয়ানদের মধ্যে অনেক বেশি দেখা যায়। এখন পয়েন্ট বলতে পারেন মানুষজন, আর্জেন্টিনা তো কাপ জিতেছে, ওয়েল মেসি, লিওনেল মেসি অনেক ইয়াং এজে বার্সেলোনায় আসে, সে কিন্তু আর্জেন্টিনা সম্পর্কে আইডিয়া নেই। সে আর্জেন্টিনা হয়ে খেলতেছিল, ওয়ার্ল্ড কাপ জেতার ট্রাই করছিল, কিন্তু আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন, তার কাছে মনে হচ্ছিল যে ম্যারাডোনাকে ডিফিট করতে হবে, বিকজ আমি ওয়ার্ল্ড কাপটা জিতলে ম্যারাডোনা সমান হবো, ম্যারাডোনা সমান হবো। কিন্তু ওয়ার্ল্ড কাপ জেতার আগেই কিন্তু হি ইজ দ্য ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অফ অল টাইম হয়ে গিয়েছে। তার একটা জিনিসই বাকি ছিল, সেটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ। এবং আপনি দেখেন, কোইন্সিডেন্স বলেন বা যাই বলেন, বার্সেলোনা ছাড়ার পরে সেই পিএসজিতে যাওয়ার পরে যখন সে একটা ক্লাবে বড় হয়েছে, সবকিছু হয়েছে, ম্যাচিউরড হয়েছে, সব পেয়েছে, তার কিন্তু আর চাহিদা নাই জিতার। সে পিএসজি তে যখন গেছে, হি ওয়াজ নট দ্য আনডিসপিউটেড স্টার্টার, হি ওয়াজ দ্য স্টার, বাট খেলার ক্ষেত্রে সে আনডিসপিউটেড স্টার্টার না। তার মধ্যে এসেছে যে না, দেয়ার ইজ সামথিং মোর, দেয়ার ইজ সামথিং মোর আই হ্যাভ টু ডু। এবং সেটাই আর্জেন্টিনা টিম কাজে লাগিয়ে 2022 বিশ্বকাপটা জিতে। পাশাপাশি যদি আমরা ধরি এনজো ফার্নান্ডেজ, আপনি কি বিশ্বকাপের আগে কনফিডেন্স সহকারে বলতে পারবেন যে হ্যাঁ, এনজো ফার্নান্ডেজ ওয়ার্ল্ড কাপ উইনিং একটা মিডফিল্ডার? নো। আমি চিনতাম স্কাউটিং এর মাধ্যমে, কিন্তু সে কিন্তু এরকম মিডফিল্ডার না যে তাকে নিয়ে ওয়ার্ল্ড কাপ জিতে যাবে। রড্রিগো ডি পল এখনো অ্যাথলেটিকো মাদ্রিদে খেলে, এর আগে খেলতো উদিনেসেতে। সো বড় ক্লাব, অ্যাথলেটিকো মাদ্রিদ অবভিয়াসলি বড় ক্লাব, কিন্তু আপনি যদি কম্পেয়ার করেন রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, আপনি কিন্তু বলতে পারবেন না অ্যাথলেটিকো মাদ্রিদ সেম লেভেলের ক্লাব। সো উদিনেসে খেলে, তারপর অ্যাথলেটিকো মাদ্রিদে খেলে সে কিন্তু আসছে, তার মধ্যে হাঙ্গারটা আছে। এখন আসি ম্যাকেলিস্টার, ওই মুহূর্তে কিন্তু ব্রাইটনে সে খেলতো, সেলিং ক্লাব, এবং ব্রাইটন থেকে এখন লিভারপুলে গিয়েছে। সো তার মধ্যে হাঙ্গার ছিল, জিতার আকাঙ্ক্ষা ছিল। তো আপনি তিনটা মিডফিল্ডার দেখেন, সবারই জিতার আকাঙ্ক্ষা ছিল। জুলিয়ান আলভারেজ জাস্ট ম্যানচেস্টার সিটি দিয়ে গিয়েছে, সে কিন্তু তখন আনডিসপিউটেড স্টার্টার না, সে সেকেন্ড ফিডল টু, মজার বিষয় সে জিতে গিয়েছে, ইটস এ গুড লাক। লতারো মার্টিনেজ, ইয়েস, ইন্টার মিলানে খেলতো, কিন্তু লতারো মার্টিনেজ কয়টা ম্যাচ খেলেছে আর্জেন্টিনা হয়ে? যাই হোক, ওর কথা বাদ দিই। এখন আসি ডিফেন্ডার গুলা। আপনি চিন্তা করেন, ডিফেন্ডার বাদ দেন, ওইগুলো ভালোই করেছে। এমিলিয়ানো মার্টিনেজের কথা, আর্জেন্টিনা যখন এমিলিয়ানো মার্টিনেজকে পায়, আমি আমার এক ছোট ভাইকে বলেছিলাম এইবারে আর্জেন্টিনা বিশ্বকাপ জিততে পারে, বিকজ একটা গোলকিপার পাইছে, যে গোলকিপারের মধ্যে আছে হাঙ্গার, যে আমাকে প্রুফ করতে আই এম বেটার দেন এভরিওয়ান এলস। সে আর্সেনালে 10টা বছর বেঞ্চে বসেছিল, 10টা বছর নিজেকে হারায় রাখছিল, তারপরে সে আর্সেনালে হয়ে যখন টাইটেলটা জিতে, কোন মানে এফএ কাপ অথবা লিগ কাপ জিতে, তারপরে সে কিন্তু অ্যাস্টন ভিলায় চলে যায়। তার মধ্যে এসে পড়েছে অ্যাংরিনেসটা, এসে পড়েছে যে আই এম বেটার দেন এভরিওয়ান এলস। এবং আর্জেন্টিনা টিমের হয়ে আপনি চিন্তা করেন, সে ডেবিউ হওয়ার পর থেকে আর্জেন্টিনা কি কি জিতেছে, কোপা আমেরিকা জিতেছে, ওয়ার্ল্ড কাপ জিতেছে, এভরিথিং জিতেছে, গোল্ডেন গ্লোভ সব জায়গায় জিতেছে। কেন? কারণ কি হচ্ছে, হাঙ্গারনেসটা আছে। সেম গোস টু মেসি, যখন বার্সেলোনা ছাড়ে পিএসজি তে যায়, যখন ওই যে সবাই একটা জিনিস বলে, ওয়ার্ল্ড কাপ নাই, ওয়ার্ল্ড কাপ নাই, এত বছর সে কি করেছে, ম্যারাডোনার সমতুল্য হতে চেয়েছে। এখন তার মধ্যে কি না, আই এম মেসি, আই হ্যাভ টু বি দ্য বেস্ট, এন্ড ওয়ার্ল্ড কাপটা জিতে কিন্তু সে দেখিয়ে দিয়েছে। এত কথা কেন বললাম, বিকজ এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। ব্রাজিলিয়ান প্লেয়ারদের মধ্যে হাঙ্গারটা নেই, কারণ ব্রাজিলিয়ান প্লেয়াররা তো বয়স হওয়ার আগেই সব জিতে গেছে। আপনি চিন্তা করেন, ভিনিসিয়াস জুনিয়রের কাছে কয়টা চ্যাম্পিয়ন্স লিগ আছে, ওয়ারেস রোনালদো 2002 তে কয়টা চ্যাম্পিয়ন্স লিগ ছিল? রোনালদিনো তো বড় ক্লাবেই খেলতো না। রবার্তো কার্লোস, ইন্টার মিলান ফ্লপ, রিয়াল মাদ্রিদে গিয়ে ঠিক মতো স্টার্টিং ইলেভেনে ছিল না। আফটার 2002 তাকে কখনোই পিছিয়ে তাকাইতে হয় নাই। কাফুর কথাও বলেছি, লুসিওর কথা যদি বলি, ওই সময় কিন্তু লুসিও কিন্তু জাস্ট ইয়াংস্টার, বেঞ্চ গরম করতো, এবং আলদায়ে এস রোমাতে খেলতো। তো আপনি দেখেন, এইসব গোলকিপার, এইসব মানে ওদের গোলকিপার ছিল তাফারেল, তো উনি কি বড় ক্লাবে কখনো খেলেছে? সো বড় ক্লাবে খেললেই কিন্তু হয় না, মেন্টালিটি থাকা লাগে। বড় ক্লাবে আপনি যখন ম্যাচিউরড অবস্থায় যাবেন, তখন আপনার দলটা কিন্তু ভালো করবে। হ্যাঁ, অনেকেই পয়েন্ট বলতে পারে, ভাই অনেক ইয়াং প্লেয়াররাই তো দেশ পাড়ি দেয়, তারা ভালো করে। আপনি আমাকে এক্সাম্পল দেখাইতেই পারেন। এক্সাম্পল মানে এক্সেপশন ইজ নট ফর এক্সাম্পল। আমি ম্যাক্সিমাম প্লেয়ারদের দেখাইতে পারবো যারা আসলে ইয়াং এজে চলে যাওয়ার পরে তারপরে ফ্লপ যায়, তারপর আস্তে ধীরে হারিয়ে যায়। একজন প্লেয়ার আমি এখনই বলি, ব্রাজিলিয়ান থিয়াগো সিলভা, ইয়াং এজে চলে আসছে ইউরোপে, এবং সে ফ্লপ গিয়েছে, তারপরে সে আবার ব্রাজিলে যায়, 26 বছর বয়সে এসি মিলানে ব্যাক করে। আগে ছিল মিডফিল্ডার, এসি মিলানে ব্যাক করে অ্যাজ এ ডিফেন্ডার হিসেবে। এবং থিয়াগো সিলভা এই রিসেন্ট সময় বলা যায় ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ডিফেন্ডার ব্রাজিল হ্যাজ বর্ন, মানে ব্রাজিলিয়ান গ্রেটেস্ট ডিফেন্ডার হিসেবে তাকে কিন্তু ধরতেই পারি আমরা।
তারপরও বলবো ব্রাজিল টিমে আসার কথা আনচেলত্তির দরকার ছিল না। আপনি চিন্তা করেন ব্রাজিল প্লেয়াররা সবাই অলরেডি ন্যাশনালিজমটাকে ভুলে গিয়েছে। তো এমন একটা কোচ এখন আনা হয়েছে যে আসলে ইতালিয়ান, সে ব্রাজিলিয়ান কালচার সম্পর্কে আইডিয়া নেই, সেই ন্যাশনালিটির পাওয়ারটা আনচেলত্তি তাদের মধ্যে ঢুকাইতে পারবে। ইয়েস, আনচেলত্তি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট টেকনিশিয়ান, ইফ নট দ্য গ্রেটেস্ট। তো আনচেলত্তি আমার খুব পছন্দের একজন কোচ। কিন্তু ব্রাজিল দলের হয়ে সে কিছু জিতবে সেটা আমি আসলে আশা করতে পারছি না। তবে আমি শুভকামনা জানাই যাতে সে জিতে, কারণ কি তার মধ্যে সবকিছু আছে, সে সবকিছু জিতেছে, তার একটা ওয়ার্ল্ড কাপ জরুরি। সে ওয়ার্ল্ড কাপ যদি জিতে যায়, হি উইল বিকাম দ্য গ্রেটেস্ট কোচ এভার ইন দ্য হিস্ট্রি অফ ফুটবল। একটা 3 নম্বর পয়েন্টে চলে আসি, প্রত্যেকটা দেশের নিজস্ব কোচ থাকার বেনিফিট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে সেটা। আপনি দেখেন ক্রোয়েশিয়া জাতীয় দলটা, তাদের কোচটা কি, তাদের কোচ কি খুব বড় মাপের ক্রোয়েশিয়া ক্লাবে কোচিং করিয়েছে? না, কিন্তু ক্রোয়েশিয়া জাতীয় দলের হয়ে সে জীবন দিয়ে দিচ্ছে এবং তার ফলাফল হিসেবে 18তে ফাইনাল খেলেছে, 22-এ সেমিফাইনাল খেলেছে। আমরা আর্জেন্টিনার কথা ধরি, আর্জেন্টিনা কাপ নিয়েছে 2022 সালে, তাদের কোচ কে? স্কালোনি। স্কালোনি কি আসলে কোচিং হিস্ট্রি আছে? তার আগে আসি 18তে দেশেম। দেশেম কিন্তু ক্লাব ফুটবলে ফ্লপ কোচ, তাকে কিন্তু মার্সে অথবা বোর্দো যে কোনো একটাতে সে ছিলেন কোচ, তাকে কিন্তু স্যাক করবে একটা ভাব ছিল, চ্যাম্পিয়ন্স লিগ কোয়ালিফাই করতে পারছিল না। এবং ফ্রান্স ন্যাশনাল টিমের হয়ে কিন্তু সে কিন্তু আনডিসপুটেড, মানে ফ্রান্স ন্যাশনাল টিমে যদি বলা হয় যে গ্রেটেস্ট কোচকে দিদিয়ের দেশেমকে বলাই হবে। অ্যাজ এ ক্যাপ্টেন সে জিতেছে, অ্যাজ এ কোচ হিসেবে জিতেছে। সো দিদিয়ের দেশেমের আগে যদি আমরা আসি 2014 সালে কে জিতেছে? জার্মানি জিতেছে, তাদের কোচকে ওয়াকিম লো। ওয়াকিম লো ক্লিন্সম্যানের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে 2006 সালে দায়িত্ব নিয়েছিল। তারপরে কি হয়েছে, ক্লিন্সম্যান চলে যাওয়ার পরে তাকে পুরা কোচিং এর দায়িত্ব দেওয়া হয়েছে এবং জোয়াকিম লো সেই টিমটাকে নিয়ে 2014 সালে ওয়ার্ল্ড কাপটা জিতে। তো তার আগে আসলে সে কি কোনো বড় ক্লাব ম্যানেজ করেছে? নো, সে কোনো বড় ক্লাব ম্যানেজ করে নাই। তার আগে আসি 2010 সাল। 2010 সাল, ইয়েস, একটা বড় কোচ জিতেছে। তার আগে আছে 2006, ইয়েস, একটা বড় কোচ জিতেছে, মার্সেলো লিপি। কিন্তু মার্সেলো লিপি কিন্তু মোটামুটি বিদায়ী কোচ হিসেবে ছিল এবং 2006 সালে ক্যালসিওপলির কারণে ইতালি ধ্বংস হয়ে গিয়েছিল। সেই ধ্বংস টিমটাকে নিয়ে মার্সেলো লিপি ওয়ার্ল্ড কাপটা জিতে এবং তারই প্লেয়াররা কিন্তু ওয়ার্ল্ড কাপ জিতায়। তারই কানাভারো তার ক্রিয়েটেড প্লেয়ার, জাম্ব্রোতা তার ক্রিয়েটেড প্লেয়ার। ইনফ্যাক্ট তার প্রিয় মেরোতা, যাকে আমরা ম্যাক্সিমাম প্লেয়াররা জানি না যে মেরোতা আসলে ইতালির হয়ে ওয়ার্ল্ড কাপ জিতেছে, কিন্তু মেরোতা সম্পর্কে অনেকে জানি না, সেই হিসেবে মেরোতা কিন্তু একটা ওয়ার্ল্ড কাপ জিতে। তার আগে যদি আসে 2002 সালে পেরেরা, আপনি চিন্তা করেন সে কি বড় কোনো ক্লাবে কোচ ছিল? না, ব্রাজিল জিতার পরে সে বড় ক্লাবে গিয়েছে, কিন্তু বড় ক্লাবের আগে কিন্তু সে ছিল না। সো ব্রাজিল দলের আসলে উচিত ছিল এমন একজন কোচকে নেওয়া যে বড় ক্লাবে খেলায় নেয়। তার কোচিং টেকনিকটা হচ্ছে ইয়াং প্লেয়ারদেরকে নিয়ে এসে 2 দিনের মধ্যে সেট করে কভার করে দেয়, এরকম কোচ নিয়ে আসে, হাই প্রোফাইল কোচ। খুবই বড় রিস্ক নিচ্ছে ব্রাজিল। আমার 3টা পয়েন্ট এইগুলোই ছিল। আশা করি আপনাদের ভালো লাগবে। অনেকক্ষণ বকবক করলাম, অনেক কথা বললাম যেগুলো আপনাদের সাথে দ্বিমত হওয়ার সম্ভাবনাটাই বেশি, কিন্তু এই পয়েন্টগুলো আমার আসলে পার্সোনাল ওপিনিয়ন। ব্রাজিল একটা হয়তোবা ভুল করতে যাচ্ছে, কিন্তু এই ভুল থেকে মানুষ শিক্ষা পায়। যেহেতু আমার প্রিয় কোচ কার্লো আনচেলত্তি, তো আমি আবারও বলবো আমার আনচেলত্তির প্রতি মায়া থেকে বলছি যাতে সে আগামী ওয়ার্ল্ড কাপটা ভালো করে। তবে ব্রাজিল কিন্তু হয়তোবা একটা যথেষ্ট বড় ভুল ডিসিশন নিয়ে ফেলেছে। তবে আরেকটা যেটা আমি শর্টস এর মধ্যে বলেছি সেই পয়েন্টটা হচ্ছে মাদ্রিদের প্লেয়ার গুলা কিন্তু বেনিফিট পাবে কার্লো আনচেলত্তি থেকে। কেন? কারণ কি ডে টু ডে বেসিস ট্রেনিং এ কিন্তু কার্লো আনচেলত্তির আন্ডারে ভিনিসিয়াস, রড্রিগো এরা কিন্তু ভালো করে গিয়েছে, এদের মিলিশাও এরা ভালো করে গিয়েছে। কিন্তু রাফিনহা কিন্তু আনচেলত্তির আন্ডারে ট্রেন করে নাই, কাসেমিরো আনচেলত্তির আন্ডারে ট্রেন করে নাই, ব্রুনো গোয়ামারেজ কিন্তু ট্রেন করে না। এবং ব্রাজিল দলের হয়ে কিন্তু তারা ডে টু ডে ট্রেনিং করবে না, মাত্র 20 দিন কি 1 মাসের ট্রেন, হাইয়েস্ট হলে 20 দিন কি 1 মাসের ট্রেন। এবং বর্তমানে ইউরোপিয়ান ফুটবল যারা ফলো করেন তারা কিন্তু দেখতেছেন একটা সামার ট্রান্সফার যদি পেতো তাহলে কোচটা ভালো করতে পারতো। এই কথা কিন্তু আমরা অনেক সময় এলাবাই হিসেবে কাজ করাই। ফ্লিককে দেখেন জার্মানির হয়ে কি করেছে এবং এখন বার্সার হয়ে কি করছে। এখানেই রাখলাম। সবাইকে ধন্যবাদ কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।